আর কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। তাহলে কোষের মধ্যে একটা অংশ আমরা পড়ে দিলাম, কোষের মধ্যে একটা অংশ পড়ে দিলাম। এবার চলে আসছি বিভিন্ন অঙ্গ আছে। এবার হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এর যে পর্দা আছে, এর যেটা পর্দা আছে, ভিতরে পর্দা আছে, এই মাইটোকন্ড্রিয়ার পর্দাকে বলা হয় ক্রিস্টি। কয়টা ফলা হস্তই দন্ত সয়টই হস্তই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে পর্দা থাকে তাকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি, জাস্ট এটুকু মনে রাখবে, আর কিছু না। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাকে বলা হয় ক্রিস্টি। তৃষা, সুমিতা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। নোটস করবে এগুলো, খাতা দেখবো তোমাদের সবার। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার পর্দাকে বলা হচ্ছে কি ক্রিস্টি, ভিতরের পর্দা লিখবে, ভিতরের পর্দাকে বলে ক্রিস্টি। আচ্ছা, এরপরে চলে আসছি গলগি বডি। গলগি বডি, গলগি বডি এর কাজ কি? এই যে শক্তি উৎপন্ন হলো, এই শক্তিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত করা। ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়ানোর সময় কোথায় শক্তি বেশি দরকার? পায়ে। একটা জায়গা থেকে একটা শক্তি ট্রান্সফারের কাজ করে কে? গোলগি বডি। আমি এখন কথা বলছি, সবথেকে শক্তি প্রয়োজন হচ্ছে কোথায়? জিভে, মুখে। এই শক্তির ট্রান্সফরমেশনের কাজ করে কি আমাদের? গলগি বডি। এটুকুই মনে রাখবো, আর কিছু না। এরপরে চলে আসছি ভ্যাকুওল। ভ্যাকুওল, একটা একটা অঙ্গন মনে রাখবে, ভ্যাকুওল। ভ্যাকুওলের মধ্যে কি থাকে? ভ্যাকুওলের মধ্যে থাকে জল সঞ্চিত থাকে, জল। মানবদেহ জল, মানবদেহ কত অংশ জল নিয়ে তৈরি বলো? তোমার নাম কি? তৃষা। ওটা কি আছে? তৃষা কোনটা কোনে? আচ্ছা, তুমি বলো। এই যে ভ্যাকুওল, ভ্যাকুওলের মধ্যে কি থাকে? জল থাকে। আমাদের মানবদেহ কত অংশ জল নিয়ে তৈরি? কত? দেখো, ওই 70 থেকে 75% মতন জল থাকে। 70 থেকে 75% জল। তোমরা বলবে বাবা জল কোথায়? শরীরে তো সব তো চামড়া, মাংস দেখতে পাচ্ছি, রক্ত দেখতে পাচ্ছি, জল কোথায়? এই যে কোষ, আমাদের কোটি কোটি কোষ নিয়ে যে দেহ তৈরি হচ্ছে, এদিকে বোঝো ভালো করে, পরে লিখবে। এই কোটি 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 সেল নিয়ে তৈরি হচ্ছে, প্রত্যেকটার মধ্যে কি থাকে? ভ্যাকুওল থাকে। আর ভ্যাকুওলের মধ্যে কি থাকে? জল থাকে। তাহলে প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা অংশে জল আছে। ঠিক আছে, এই জলের যদি 1% কমে যায়, 1%, তাহলে আমাদের জল পিপাসা পাবে। ঠিক আছে, যদি এর 10% কমে যায়, আমরা ডিহাইড্রেশন হয়ে গিয়ে মারা যাব, শরীরে জলের খামতি থেকে মারা যাব। কি বললাম? 75%, প্রায় 70 থেকে 75% আমাদের শরীর জল নিয়ে গঠিত। এই জল কোথায় সঞ্চিত থাকে? ভ্যাকুওলে। আর এর 1% কমে গেলে আমাদের জল পিপাসা পাবে, 10% কমে গেলে আমরা ডিহাইড্রেশন হয়ে মারা যাব। ডিহাইড্রেশন হলে কি খাই? ওআরএস। ওআরএস এর পুরো কত জিনিসটা বলো? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। তোমার নাম কি? প্রবীণ। প্রবীণ, প্রবীণ। তাহলে মনে রাখবে কি বলো? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস এর পুরো কথা। ঠিক আছে, তাহলে ভ্যাকুওলের মধ্যে জল সঞ্চিত থাকে। এবার দেখো, প্রাণীদের থেকে উদ্ভিদের জল কি বেশি থাকে? ওই জন্য করে প্রাণীদের, উদ্ভিদ দেহের ভ্যাকুওল বড় হয়। দেখবে একটা গাছ কাটলে প্রচুর জল বেরোয়, প্রাণীদের থেকে উদ্ভিদের ভ্যাকুওল বড় হয়। এটুকু। আচ্ছা, এবারে কি আসি, আর ওআরএস তৈরি করতে গেলে কত পার্সেন্ট নুন আর কত পার্সেন্ট চিনি লাগবে বলো? 80% কি লাগে? চিনি। আর এটা লবণ লাগে 20%, দিয়ে আমরা ওআরএস তৈরি করি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে কি কি হলো? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুওল হয়ে গেল। এবার কাজ হচ্ছে সেন্ট্রোজোম। তাড়াতাড়ি, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি? কে পারবে? প্রবীণ পারবে? তুমি, তোমার নাম কি? অভিষেক পারবে? তোমার নাম? রাজেশ। অভিষেক, রাজেশ, প্রবীণ। দেখো,
সেন্ট্রোসোমের কাজ কি তাহলে? সেন্ট্রোসোমের কাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ। মানে আমরা এই যে পড়লাম না, এখন দেয়াল বললাম, সেন্ট্রোসোমের কাজ কি? কোষ তৈরি করা, নতুন কোষ তৈরি করা। সেন্ট্রোসোমের কাজ হচ্ছে নতুন কোষ তৈরি করা। যে একটা কোষ দেখা যাচ্ছে শরীরের কোনো অংশে কোষ একটা নষ্ট হয়ে গেছে, তোমার হাত ধরে দেবে, ঠিক আছে? এই জায়গায় কোনো জায়গায় কোষ একটা জায়গায় এরকম অনেকগুলো কোষ তোমার লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার একটা জায়গায় কোষ নষ্ট হয়ে গেছে। পাশে থেকে পাশের কোষের নিউক্লিয়াস, কোষের মাঝখানের অংশ কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়, এটা পড়বো আমরা, পড়ি না কোনো। কি? নিউক্লিয়াস। এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক। আসছি, এই কোষের মস্তিষ্ক ওকে অর্ডার দেবে সেন্ট্রোসোমকে, আবার নতুন কোষ তৈরি করো, ঠিক আছে? তখন সেন্ট্রোসোম কি করবে? নতুন কোষ আবার বানাবে। সেন্ট্রোসোমের কাজ কি? কোষ তৈরি করা বা কোষ বিভাজন করা, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করা। একটু ক্লিয়ার? আচ্ছা, সব থেকে বেশি ভালো কোষ বিভাজন কোথায় হয়? যকৃতে বা লিভারে। সবথেকে কম কোথায় হয়? নিউরনে। আচ্ছা, সেল ডিভিশন ভালো হলে কি হবে? তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে যাবে, কম হলে পারবে না। সুগার হলে, মানুষের সুগার থাকলে সেল ডিভিশন হয় না। হয় না বলতে কম হয়, কম হয়। যাদের সুগার থাকে কোনো অংশে কেটে গেলেও, অপারেশন করলেও সারতে খুব দেরি হয়। মানুষের সুগার হয়ে যাওয়া মানে সে 50% মরে গেছে মানুষটা, মানে হয়তো এমনি বেঁচে আছে, 50% প্রায়, মানে তার খাওয়ার বন্ধ, কিছু উল্টোপাল্টা খেতে পারবে না, সামান্য শরীরে কিছু অংশ হলে সারবে না, আর যদি কেটে কুটে গেছে তখন সমস্যা, বড় কিছু ওটি করতে গেলে খুব সমস্যা, তো মানুষের মধ্যে কিছু থাকে না। আর সুগার কি কারণে হয় সব বলে দেবো, সেইভাবে চলবে, সুগার কোনোদিন হবে না। মিষ্টি, আলু এগুলো খেলে সুগার হয় না, সব ভুল কথা এগুলো। হ্যাঁ, আলু, মাটির নিচের তলার জিনিস যেগুলো বলে খাওয়া দাওয়া করলে সুগার হয়, কিচ্ছু হয় না, যত পারে খাবো সব। আলু বলতে কারণ হয় যখন যকৃতটা পড়াবো তখন বোঝাবো, কারণ আমার পরে হিস্ট্রি ধরতে হবে, এখন বোঝাতে গেলে সময় চলে যাবে, ঠিক আছে? সেইভাবে চলবে, দেখবে কোনোদিন সুগার হবে না। আচ্ছা, তাহলে কি বললাম? সেন্ট্রোসোমের কাজ কি? নতুন কোষ তৈরি করা বা কোষ বিভাজন করা, এক কথায় বলতে পারে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করা। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নিউরন যেটা ব্রেন বললাম না, ব্রেন মস্তিষ্কের মধ্যে দু ধরনের করে থাকে, নিউরন থাকে, আর নিউরন বলে নিউরন সেল, আর থাকে গ্লিয়াল সেল। নিউরন সেল থাকে, নিউরন কোষ, আর গ্লিয়াল সেল থাকে। এই নিউরন থাকে 90%, আর এই 10% থাকে ব্রেনের গ্লিয়াল সেল। ভালো করে বুঝে নাও, এই নিউরনের মধ্যে কোন রকম কোষ বিভাজন হয় না। মস্তিষ্কের মধ্যে থাকে নিউরন, নিউরনের মধ্যে কোনো কোষ, 90% নিউরন থাকে, আর 10% থাকে গ্লিয়াল সেল। এই 90%-এর মধ্যে কোনো রকম ভাবে কোষ বিভাজন হয় না। হয় কোথায়? এই 10%। এবার দেখা যাচ্ছে হঠাৎ করে মস্তিষ্কে আঘাত লেগেছে, এই গ্লিয়াল সেল হঠাৎ করে কি অ্যাক্টিভ হয়ে গেছে, প্রচুর পরিমাণে কি কোষ বিভাজন করে কোষ তৈরি হচ্ছে। হঠাৎ করে কি হবে? ব্রেনের মধ্যে টিউমার তৈরি হয়ে যাবে, ব্রেন টিউমার অবস্থায় মানুষ মারা যায়। টিউমারের পরের স্টেপ হচ্ছে ক্যান্সার। আচ্ছা বলো তো, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? যেমন স্টাডি অফ সেল বললাম, কি? সাইটোলজি। স্টাডি অফ সেল। এই তোমার নাম কি? সৌমিক, সমীর। সমীর এদিকে দেখুন, বলবে, এদিকে মন দেবে। তাহলে স্টাডি অফ সেল বললাম, সাইটোলজি। কি বললাম? বলো বলো সমীর। সাইটোলজি নয়, সাইকোলজি। সাইটোলজি। আর যদি বলে স্টাডি অফ তোমার ক্যান্সার কে বলা হয়, ক্যান্সার নিয়ে পড়াশোনা বলে অঙ্কোলজি। পরীক্ষায় অনেকবার দিয়েছে, অঙ্কোলজি। স্টাডি অফ ক্যান্সার কে বলে, মানে বা টিউমার মানে যেগুলো পড়াশোনা করা বলা হয় অঙ্কোলজি। তাহলে এই ব্রেনের মধ্যে নিউরন থাকে 90%, আর গ্লিয়াল সেল থাকে 10%। এই 10%-এর মধ্যে কোষ বিভাজন হয়, মনে রাখবে। এই 10%-এর মধ্যে কোষ বিভাজন হয়। এখানে যদি খুব অ্যাক্টিভ হয়ে যায় গ্লিয়াল সেল, তখন বিপদ, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচুর সেল ডিভিশন হয়ে গেছে কোনটায়, তখন কি হবে? ব্রেন টিউমার হয়ে যাবে, হয়ে গিয়ে মানুষ ব্রেন টিউমার অবস্থায় মারা যায়। পরের স্টেপ ক্যান্সার, টিউমারের পরের স্টেপ
ক্যান্সার, তার আগের স্টেপ যাওয়ার আগে মানুষ মারা যায়। ব্রেনের মধ্যে বলছি, ব্রেনের, অন্যান্য অংশে নয়। অন্যান্য অংশে কি হবে? ব্রেন হয়ে যাবে, প্রথমে টিউমার তৈরি হবে, টিউমারের পরে তারপরে ক্যান্সার হবে, তারপরে মানুষ মরে। মনে রাখবে? খুব কম। আরে ওর মধ্যে তো কোষ বিভাজন হচ্ছে না, তোমার অপারেশন হলো, সাপোজ কারোর হয়েছে, অপারেশন হলো, অপারেশন পরে কি কোষ বিভাজন হয়ে তো ওই জায়গাটা ছাড়বে? তখন তো কোষ বিভাজন হয় না, ছাড়বেটা কি করে? বুঝতে পেরেছো? খুব চান্স কম, 10% জায়গায় তো গ্লিয়াল সেল থাকে, কোনেই তো কোষ বিভাজনটা হয়। কোষ বিভাজন না হলে ছাড়বেটা কি করে? বুঝতে পারছো না? হ্যাঁ কি না? বুঝতে যদি না পারে বলবে, দেখো তোমরা নামে হয়তো কম্পিটিটিভ পড়তে এসছো, এই যে ফাউন্ডেশন যে ক্লিয়ার করবে ভালোভাবে, তার যে কোনো এক্সাম বসতে কোনো অসুবিধা হবে না। যে কোনো এক্সাম, যে তুমি বিসিএস জন্য প্রিপারেশন নাও, রেল নাও, ব্যাংক নাও, যা নাও নাও, এই যে ফাউন্ডেশন আমরা ক্লিয়ার করি না, আমরা কি করি? শুধু এমসিকিউ পড়ি। এই যে এমসিকিউ পড়বো, পরীক্ষা দেবো, এই 10,000 এমসিকিউ পড়ে নেবো। এখন বিভিন্ন বই বই দেখবে 30,000 এমসিকিউ, 50,000 এমসিকিউ, এখন দেখবি সব বেরিয়েছে। ওই বই পড়ে কখনো পাস করতে পারবে না। আর যদি বা পাস করতে পারো, প্রিলিমিনারি, মেন পরীক্ষা থাকলে পাস করতে পারবে না। আর ও এমসিকিউ পড়ে ধরে 3 মাস 4 মাস মনে রাখবে, আর তারপর সব ভুলে যাবে। সবসময় কনসেপ্ট ক্লিয়ার করবে। ফাউন্ডেশন এসছে মানে প্রথম 1 বছর কনসেপ্ট ক্লিয়ার করবে, প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবে। এখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার পালা। কনসেপ্ট ক্লিয়ার যখন হয়ে যাবে, তখন তোমরা পিআইকিউ পড়ো, তখন যে এক্সামের জন্য ফোকাস, সেই এক্সাম পুরো ফোকাস করে ভাবে পড়ো। কিন্তু এখন এগুলো ভালোভাবে ক্লিয়ার হয়। ম্যাথ করলে ম্যাথের পুরো, যাদের ম্যাথের প্রবলেম আছে, আমি বারংবার বলছি, আমি হয়তো ম্যাথ পড়াচ্ছি না, ম্যাথের যাদের যাদের একদম কিছু ম্যাথ পারো না, ধরো মাধ্যমিকে 25 পেজ, 15 আর 10, কোনো খারাপ লাগার জায়গা নেই। মাধ্যমিকে তুমি যদি 3rd ডিভিশন পেয়ে এই লাইনে আসো, তাও তুমি এই লাইনে, মানে এখানে যদি পড়াশোনা ঠিকঠাক করো, তাহলে তুমি পারবে, ভালোভাবে বুঝবে। এখানে তুমি তবে কি করতে হবে, তোমার তোমার 5-এর বই থেকে ধরে ধরে তোমার ম্যাথ করতে হবে, 5 থেকে 10 কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সবাই পারবে, এখানে যে কদিন বসে সবাই পারবে, শুধু ওই মনের জোর বজায় রাখতে হবে, আর কন্টিনিউয়াসলি স্টাডিটা করে যেতে হবে, কন্টিনিউ করতে হবে। ওই মাঝ পথে কেউ ছেড়ে দেয় এইসব করলে হবে না। বাড়ির প্রেসার, হ্যান্ড প্রেসার যত বড় হচ্ছে, তোমার যেমন তোমার ছায়াটা দীর্ঘ হচ্ছে, তোমার প্রেসার মানে সমস্যাগুলো দীর্ঘ হবে। তুমি ভাববে না আজকের এই সময় আছে মানে কালকে সমস্যা নেই, ওরম নয়। সমস্যা তোমার দীর্ঘ হবে, যত বড় হচ্ছে সমস্যা দীর্ঘ হচ্ছে, প্রবলেম তোমার বড় হচ্ছে বড় হচ্ছে, তুমি একদিন ধরে বড় হচ্ছে, প্রবলেমগুলো বড় হচ্ছে, প্রবলেমগুলো বড় হচ্ছে। সুতরাং সেইভাবে প্রবলেমের সমস্যার সমাধান খুঁজবে। তোমরা যাদের ম্যাথের অসুবিধা আছে, 5 থেকে বই ধরবে। তোমার 5-এ তোমাকে 1 বছর ধরে কম করবে নাকি? 5-এর বইটা করতে তো তোমার 20 দিন লাগবে, 8 দিন লাগবেও না, কিচ্ছু নেই অঙ্ক বই, এখনকার বই কথা বলছি। 20 থেকে 25 দিন, জোর বেশি হলে 1 মাস, যদি কেউ মানে করে। তারপরে কি করবে? 6-এর বই করে নিলে, দেখো 5, 6, 7, 8 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যে 10, 19 কমপ্লিট হয়ে যাবে। তোমার যেই যখন বেসিক তুমি বাড়িতেই করো না, মাস্টার যেগুলো করে স্যার করবে, আর বাড়িতে ওগুলো বেস ক্লিয়ার করবে। হঠাৎ করে যে কোনো ইউটিউবে ক্লাস হেন তেন দেখবে না, এই সময় দেখলেই গন্ডগোল, প্রত্যেকে কটা তুমি কিছু বুঝতে পারবে না। নিজের বেসটা ক্লিয়ার করবে, ইয়ে বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানটায়, ম্যাথ আর ইংলিশ আর সায়েন্স, এগুলোর বেস ক্লিয়ার করবে। ইতিহাস ভূগোল তুমি তো পড়ে পড়ে মুখস্থ হবে। হ্যাঁ, ইতিহাস কিছু ইয়ে করে ম্যাপিং করে করলে মনে থাকে ভালো, ভূগোলের ম্যাপ ধরে করলে মনে থাকে ভালো। কিন্তু ওইগুলোর বেস ক্লিয়ার করবে, যাদের ওগুলো বেস ক্লিয়ার নেই, তারা এখন থেকে বাড়িতে ক্লিয়ার করবে। এইভাবে 2 বছর পড়তে থাকো, দেখবে তারপর থেকে সব সব পরীক্ষা আপনি প্রিলিমিনারি বলে বলে পাস করবেন, সব পাস করবেন, কোনো পরীক্ষা আটকাবে না। একবার পাস করা ধরলে তোমাদের সব পরীক্ষা হচ্ছে, তারপরে আস্তে আস্তে মেনের জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে? কিন্তু ফাউন্ডেশন ভালোভাবে ক্লিয়ার করো, যেটুকু পড়াচ্ছি ভালোভাবে কাজ করে আসবে। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারলে সেন্ট্রোজোম পর্যন্ত। এবার আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি জাস্ট এগুলো একটু কনসেপ্ট দিয়ে যাচ্ছি, বাড়িতে পড়ে আসবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি? কোষের মধ্যে কঙ্কাল তন্ত্রের কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কঙ্কাল তন্ত্র বলতে কি বুঝি? আমাদের শরীরের মধ্যে যদি হাড়গোড় না থাকতো কি হতো? ভুঁড়িতে হাড়গোড় আছে, তখন কি যেমন শেপ তেমন হয়ে যায়, হয় কি না? তাহলে কি আমাদের পেটের মধ্যে এখানে হাড়গোড় নেই?
বেশি খেলে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কম খেলে হয়ে যাচ্ছে, ডায়েট করলে বা জিম করলে 8 প্যাক হয়ে যাচ্ছে, 6 প্যাক হয়ে যাচ্ছে। তাহলে